মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের আমাদের টপিক ইসোফেগাস, ফুড পাসেজ আর খাদ্যনালী যেটা আমাদের। ইসোফেগাস অ্যানাটমিক্যালি তোমরা জানো, ইটস এ মাসকুলার টিউব extending from the pharynx to stomach. Their length about 25 centimeter. ইসোফেগাসে চারটা কনস্ট্রিকশন অথবা নেরোইং থাকে। আর এই কনস্ট্রিকশন গুলা আপার এসিসের টিথ থেকে মেজার করা হয় কত দূরের কোন কনস্ট্রিকশনটা। চারটে কনস্ট্রিকশনের ছবিতে দেখতে পাবা। ফার্স্ট কনস্ট্রিকশনটা হচ্ছে যেখানে জাংশন অফ ইসোফেগাস উইথ দ্য ফ্যারিংস, যেখানে একটা স্ফিংটার, ক্রিকোফারিঞ্জিয়াল স্ফিংটার থাকে। সেকেন্ড কনস্ট্রিকশনটা হয় যেখানে আর্চ অফ অ্যাওর্টা বাইপাস করে ইসোফেগাসকে। আর থার্ড কনস্ট্রিকশন হয় লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা যখন ইসোফেগাসকে বাইপাস করে যায়। ফোর্থ কনস্ট্রিকশন হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। অফ হয়ে গেছে। তাহলে আমাদের চারটে কনস্ট্রিকশন। ফার্স্ট কনস্ট্রিকশন এট দ্য pharyngoesophageal junction. এটা 15 সেন্টিমিটার ফ্রম আপার ইনসিসিভ টিথ। আর এটা ফর্মড বাই থিকোফ্যারিঞ্জাস মাসেল। এটি ইসোফেগাসের সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট। সেকেন্ড কনস্ট্রিকশন where the esophagus is crossed by the arch of aorta. It is 22.5 centimeter from থার্ড কনস্ট্রিকশন হচ্ছে esophagus যেখানে ক্রস করতেছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। It is 22.5 centimeter from the incisive. ফোর্থ কনস্ট্রিকশনটা হচ্ছে where the esophagus cross the diaphragm. এই কনস্ট্রিকশন গুলার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে এগুলা যে কমন সাইট ফর ফরেন বডি ইন্টারঅ্যাকশন। ফরেন বডি গুলা এইসব কনস্ট্রিকশনই মেজরিটি ফরেন বডি আটকায় ক্রিকোফেরিঞ্জিয়াল স্ফিংটার। আর সেকেন্ড ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে stricture develops after the ingestion of corrosive substance যেমন অ্যাসিড or alkali. অ্যাসিড বা অ্যালকালি যদি খেয়ে ফেলে কেউ তাহলে ইসোফেগাসে স্ট্রিকচার ডেভেলপ করে। স্ট্রিকচারটাও এই সব কনস্ট্রিকশনে বেশি। আবার এই স্ট্রিকচার বা কনস্ট্রিকশনস গুলা কমন সাইট ফর কার্সিনোমা। আবার এই কনস্ট্রিকশন গুলা ইসোফেগোস্কোপি অথবা এন্ডোস্কোপি করার সময় একটা আমাদের ডিফিকাল্টি ফেস করতে হয়, অথবা এনজি টিউব যেটা গ্যাস্ট্রিক টিউব পাস করার সময় এসব কনস্ট্রিকশনে গিয়ে টিউব আটকায় যেতে পারে। These are the clinical importance. Arterial supply. Esophagus-এ segmental arterial supply দিয়ে থাকে। যেমন আপার 1/3 এ সাপ্লাই দিচ্ছে inferior thyroid artery, এটা আপার esophageal sphincter, UES means upper esophageal sphincter, এবং
cervical part of esophagus. Inferior thyroid artery supply. আর terminal branches of bronchial artery supply দিচ্ছে thoracic part of esophagus. Left gastric artery এবং left phrenic artery একটা branch supply দেয় lower esophageal sphincter এবং lower 1/3 of esophagus. এই segmental arterial supply importance হচ্ছে যে during esophagectomy আমরা এটা অ্যাসেস করে esophagus resection করব যাতে blood circulation তার হ্যাম্পার না হয়। Well, একটা কমন রিটেন কোয়েশ্চেন আসে, প্রায় আসে এই কোয়েশ্চেনটা ডিসফেজিয়ার উপর, এসোফেগাসের রিলেটেড, মানে খাদ্যনালীর একটা সমস্যা। ডিফাইন ডিসফেজিয়া এন্ড হোয়াট আর দ্য কজেস অফ ডিসফেজিয়া। ডিসফেজিয়া তো তোমরা জানো যে ডিফিকাল্টি অফ deglutition or swallowing is called dysphagia. Cause esophagus related, যেমন একটা ফরেন বডি এসোফেগাসে আটকে গেছে, তার খাইতে কষ্ট হবে, এসোফেগাসের স্ট্রাকচার হয়ে গেছে। এই স্ট্রাকচারটা বিভিন্ন কারণে হয়ে থাকে। কিছু আছে বেনাইন স্ট্রাকচার। বেনাইন স্ট্রাকচারটা হয় সাধারণত করসিভ ইনজেকশনে পড়ে, অথবা এক সময় হয়তো আমরা ইসোফেগোস্কোপি করছিলাম, সেই সময় ইসোফেগাস ইনজুরি হয়েছে, সেটা থেকে স্ট্রাকচার ডেভেলপ। একটা ডিজিজ কন্ডিশন অ্যাকালেশিয়া কার্ডিয়া, এখানে ইসোফেগাসের লোয়ার এন্ডে স্ট্রাকচার হয়ে যায়। Barrett's esophagus is also a disease of lower end of esophagus. Diffuse spasm of esophagus, এটাকে আরেকটা নাম বলা হয় কর্ক স্ক্রু esophagus। আর malignant stricture হতে পারে। malignant stricture মানে carcinoma, carcinoma of esophagus। esophagus a foreign body, বিভিন্ন ধরনের ফরেন বডি আটকাতে পারে। ফরেন বডির উপরে অনেক সময় শর্ট নোট আসে। So the most common foreign bodies in esophagus: fish bone, meat bone, coin, বাচ্চারা খেলার সময় একটা খেলনা আটকায় যেতে পারে, টয়েস ইন চিলড্রেন, এটসেট্রা। কমন সাইটটা হচ্ছে, আমরা আগেও বলছি যে ফার্স্ট কনস্ট্রিকশন যেটা পিকোফেরেঞ্জাল স্ফিংটারে ফরেন বডি আটকায় দেয়। একজন পেশেন্টের গলায় একটা ফরেন বডি, যেমন একটা ফিশ বোন অথবা মিট বোন আটকে গেছে, সে কি সিমটম নিয়ে আসবে? ফার্স্ট সিমটমটা থাকবে তার ডিসফেজিয়া আর পেইন, গলা ব্যথা থাকবে, কিছু খাইতে পারবে না, এই সিমটম নিয়ে আসবে। এটা তো হা করে আর ইসোফেগাসে ফরেন বডি দেখা যাবে না, সুতরাং আমাদের একটা এক্সরে করতে হবে। আমরা এক্সরে সফট টিস্যু নেক ল্যাটারাল ভিউ করে দেখতে পারবো যে ফরেন বডিটা কোথায় আটকানো আছে। এক্সরে দেখার পর আমরা ম্যানেজমেন্ট করব কিভাবে, যে ইসোফেগোস্কোপি করে ফরেন বডিটাকে আমরা রিমুভ করব। বেশিরভাগ ক্ষেত্রে রিজিড ইসোফেগোস্কোপ দিয়ে রিমুভ করব, কারণ এন্ডোস্কোপির মাধ্যমে ফরেন বডি রিমুভ করা সবসময় সম্ভব হয়। সেই জন্য আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা ইসোফেগোস্কোপি করে ফরেন বডি রিমুভ করব।
স্ট্রাকচার অফ ইসোফ্যাগাস, এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেন এসে থাকে, আমরা একটু আগেও ডিসকাস করছি। স্ট্রাকচার দুই ধরনের হয়ে থাকে, বেনাইন স্ট্রাকচার আর ম্যালিগন্যান্ট স্ট্রাকচার। বেনাইন স্ট্রাকচারটা কেন হয়? যে করোসিভ ইনজেকশন, হয়তো একজন অ্যাসিড খেয়ে ফেলেছে অথবা অ্যালকালি খেয়ে ফেলেছে, অনেক হারপিক খেয়ে ফেলে, এইসব ক্ষেত্রে ইসোফেগাসে যে মিউকোসা বার্ন হয়ে যায় এবং আলটিমেটলি ফাইব্রোসিস হয়ে স্ট্রাকচার ডেভেলপ করে। আবার ইসোফেগোস্কোপি বা এন্ডোস্কোপি করার সময় যদি আমরা মিউকোসাল ইনজুরি করে থাকি, সেখানে অনেক সময় ফাইব্রোসিস হয়ে স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। স্ট্রাকচারের পেশেন্টরা কি সিমটম নিয়ে আসে? তারাও আমাদের কাছে ডিসপেডিয়া নিয়ে আসে, খাবার নিচের দিকে নামবে না, আটকে যাবে, আর সেই খাবারটা আবার রিগার্জিটেটিভ হয়ে চলে আসে, রিগার্জিটেশন অফ। এইসব পেশেন্টদের আমরা কি করব? ফার্স্টে একটা এক্স-রে করব। এখানে প্লেন এক্স-রে করে কিছু দেখা যাবে না, আমাদের বেরিয়াম সোয়ালো ইসোফেগাস, বেরিয়াম এক ধরনের পাউডার, সেটা পানিতে গুলে সেটা খাওয়াতে হবে এবং সেই বেরিয়াম পেস্টটা ইসোফেগাসের কোথায় গিয়ে আটকায় সেটা আমরা এক্স-রেতে দেখতে পাবো। স্ট্রাকচার কোথায় আছে সেটা এক্স-রে করে দেখা যায়। দেন ম্যানেজমেন্টটা হচ্ছে যে স্ট্রাকচারটা আমরা ডাইলেট করে দেব। কিভাবে? ইসোফেগোস্কোপি করে, ইসোফেগোস্কোপি অ্যান্ড ডাইলিটেশন অফ স্ট্রাকচার। এবং এটা অফকোর্স আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করতে হবে। এই ডাইলিটেশনের জন্য যে ডাইলেটর ইসোফেগোস্কোপি করার সময় ইউজ করা হয় সেটার নাম হচ্ছে গাম ইলাস্টিক বুগি। বুগি দিয়ে কোথায় কোথায় স্ট্রাকচারটাকে ডাইলেট করে দিতে হবে। আরেক হচ্ছে যে ডাইলেটেশন করতে অনেক সময় একবার, দুইবার, তিনবারও ডাইলেটেশন করতে হয় এবং দেখা যায় যে এরপরে আবার স্ট্রাকচার হচ্ছে। সেইসব ক্ষেত্রে আমরা ওই স্ট্রাকচার পার্টটা এক্সিশন করে ফেলি। যেমন মনে করো বেশিরভাগ ক্ষেত্রে আপার ইসোফেগাসে স্ট্রাকচার হয়ে থাকে, আপার সার্ভাইকাল ইসোফেগাসের একটা অংশ আমরা কেটে ফেলে দিলাম এবং এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিলাম। অ্যাকেলেশিয়া কার্ডিয়া, অ্যাকেলেশিয়া কার্ডিয়াটা একটা বিট রেয়ার নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেখানে পেরিস্টালসিস ইম্পেয়ার্ড হয়ে যায় আর লোয়ার ইসোফেজাল স্ফিংটারটা ডাইলেট করে না, রিল্যাক্স করে না। The cause actually unknown. Pathophysiologically দেখা গেছে যে অ্যাকালেশিয়া কার্ডিয়া হয় due to loss of inhibitory ganglion in myenteric plexus. কিছু কিছু হাইপোথিসিস আছে যে myenteric plexus এর গ্যাংলিয়নিক সেলগুলো ড্যামেজ করে ফেলে একটা প্যারাসাইট ট্রাইপ্রেনোজোমা ক্রুজি, টি ক্রুজি দিয়ে। অ্যাকালেশিয়া কার্ডিয়া পেশেন্টরা আমাদের কাছে কি সিমটম নিয়ে আসবে? ইসোফেগাসের সিমটম মানেই হচ্ছে ডিসফেজিয়া, inability to swallow, মনে হবে যেন গলায় কিছু আটকায় আছে সব সময়, আর রিগার্জিটেশন, যেহেতু ইসোফেগাসে তার খাদ্যগুলো আটকায় থাকে, সেটা নিচে নামে না, সে এগুলো আবার রিগার্জিটেট করে বমি করে ফেলে দিতে হয়। হার্ট বার্ন হয়, বেলচিং হয়, চেস্ট পেইন থাকে, আর পেশেন্ট এর ওয়েট লস হয়। এইসব সিমটম নিয়ে যখনই পেশেন্ট আমাদের কাছে আসবে, তখন আমরা তার কিছু ইনভেস্টিগেশন করব।
ফার্স্ট আমরা ইসোফেগাস দেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে বেরিয়াম সোয়ালো এক্স-রে ইসোফেগাস, যেটা আমরা স্ট্রিকচারে পড়েছিলাম। এটাও এক ধরনের স্ট্রিকচার টাইপের ডিজিজ। এক্স-রে বেরিয়াম সোয়ালো ইসোফেগাসে একালিশি কার্ডিয়াতে যেরকম দেখা যাবে, যে হিউজ dilated upper part of esophagus, ফুড পার্টিকেলস বেরিয়ামের সাথে মিক্স হয়ে আছে দেখা যাবে। আর লোয়ার এন্ডটা ন্যারো থাকবে, এটাকে বলে অনেক সময় পেন্সিল টিপ ন্যারোইং অফ লোয়ার এন্ড অফ esophagus। এই ন্যারোইংটা কিন্তু কার্সিনোমা ইসোফেগাসে হয়। লোয়ার এন্ড অফ esophagus যদি কার্সিনোমা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এক্স-রেতে ন্যারোইং, কিন্তু সেখানে মিউকোসাটা ইররেগুলার। আর এই ক্ষেত্রে স্মুথ মিউকোসাল আউটলাইন, এখানে মিউকোসার কোনো আলসারেশন অথবা এক্সোফ্রাইটিক গ্রোথ এরকম দেখা যায়। সেকেন্ড ইনভেস্টিগেশন আমরা করবো এন্ডোস্কোপি। অ্যাকালেশিয়া কার্ডিয়ার ম্যানেজমেন্ট অনেকটা স্ট্রিকচারের ম্যানেজমেন্ট, মানে এখানে লোয়ার এন্ড অফ ইসোফেগাস স্ট্রিকচার হয়ে থাকে, মানে কনস্ট্রিক্টেড হয়ে থাকে, রিল্যাক্স হয় না। সুতরাং আমরা লোয়ার এন্ড অফ ইসোফেগাস, দ্যাট মিন্স কার্ডিয়াক এন্ডটাকে আমরা ডাইলেট করার চেষ্টা করব, ইসোফেগোস্কোপি এন্ড ডাইলেটেশন, জেনারেল অ্যানেস্থেসিয়া। আর সেকেন্ড অপশন হচ্ছে যদি ডাইলেটেশন করে করে এটা ইমপ্রুভ না হয়, আমরা ঠিক স্ট্রিকচারের মতোই অনেক সময় দুবার তিনবার চারবার রিপিটেডলি ডাইলেটেশন করা হয়, কিন্তু দেখা যায় যে ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা একটা সার্জারি করে থাকি। এটার নাম হচ্ছে হেলার্স অপারেশন, হেলার্স কার্ডিওমায়োটমি। কার্ডিয়াক এন্ড অফ ইসোফেগাসের যে মাসল কোটটা কেটে দেওয়া হয়, মায়োটমি, মাসল কোটটাকে কেটে দেওয়া হয়, তাহলে যে স্ফিংটারের অ্যাকশনটা নষ্ট হয়। কার্সিনোমা ইসোফেগাস, ইসোফেগাস সাধারণত দুই ধরনের কার্সিনোমা হয়ে থাকে। স্কোয়ামাস সেল কার্সিনোমাটা হয়ে থাকে মেইনলি আপার পার্ট, that means cervical esophagus, and middle part, that means thoracic esophagus. লোয়ার পার্টে যেহেতু গ্ল্যান্ডুলার সেলস বেশি থাকে লোয়ার পার্টে, সেখানে অ্যাডেনোকার্সিনোমাটা বেশি হয় কার্ডিয়াক। কার্সিনোমা ইসোফেগাসের পেশেন্ট আমাদের কাছে কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করবে? অবভিয়াসলি ইসোফেগাসের প্রতিটা লিশনসই ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করে। কার্সিনোমা ইসোফেগাসের পেশেন্ট ফার্স্ট প্রেজেন্ট করবে যে সলিড ফুডে ডিসফেজিয়া, যেটি কন্ট্রাডিক্ট করে অন্যান্য ডিজিজ যেমন স্ট্রিকচার ইসোফেগাস অর একালেশিয়া কার্ডিয়া। একালেশিয়া কার্ডিয়াতে লিকুইডটা আটকে যাবে, সলিডটা তার গ্র্যাভিটি ওয়েটের জন্য নিচে নেবে। এই ক্ষেত্রে কার্সিনোমা ইসোফেগাসে সলিড ফুডটা ফার্স্ট আটকায়, সেই জন্য ডিসফেজিয়া বলবে যে সলিড ফুড। লেটেস্ট স্টেজ অফ দ্য ডিজিজ সে বলবে যে হ্যাঁ বোথ সলিড অ্যান্ড লিকুইড ফুড এটা ডিসফেজিয়া। রিগার্জিটেশন থাকবে, ওয়েট লস থাকবে। এইসব পেশেন্টকে আমরা ইনভেস্টিগেট করব অলমোস্ট অন্যান্য ডিজিজ ইসোফেগাসের ডিজিজের মতো, যেমন এক্স-রে বেরিয়াম সোয়ালো ইসোফেগাস করব। কার্সিনোমা ইসোফেগাসের এক্স-রে বেরিয়াম সোয়ালো ইসোফেগাসে দেখা যাবে যে একটা অংশে হয়তো আপার পার্ট অথবা মিডল পার্ট অথবা লোয়ার পার্ট অফ ইসোফেগাসে বেরিয়ামটা হেল্ড আপ হয়ে আছে, হেল্ড আপ অফ বেরিয়াম উইথ শোল্ডারিং এফেক্ট, আর ডাইলেটেশন অফ আপার পার্ট অফ ইসোফেগাস, ইররেগুলার ফিলিং ডিফেক্ট
আর লোয়ার পার্টটা থাকবে র্যাট টেইল ন্যারো। এখানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে অ্যাকালেসিয়া কার্ডিয়ার এক্স-রে ফাইন্ডিংস। অ্যাকালেসিয়া কার্ডিয়াতেও আমরা দেখছি যে আপার পার্ট ডাইলেটেশন থাকে, বাট অ্যাকালেসিয়া কার্ডিয়া ডাইলেটেশন অনেক বেশি থাকবে দেন দিস কার্সিনোমা ইসোফেগাস। আর অ্যাকালেসিয়া কার্ডিয়া ইররেগুলার ফিলিং ডিফেক্ট থাকবে, যেটা কার্সিনোমা ইসোফেগাস। অ্যাকালেসিয়া কার্ডিয়া স্মুথ মিউকোসাল আউটলাইন থাকে, আর অ্যাকালেসিয়া কার্ডিয়া ন্যারোইংটা হয় পেন্সিল টিপ ন্যারো, পেন্সিলের মতো। এখানে দেখা যাবে একটু লম্বা সরু হয়ে ন্যারোইংটা হচ্ছে, সেটাকে বলা হয় র্যাট টেইল, র্যাট টেইলের মতো, র্যাট টেইল ন্যারো। সেকেন্ড ইনভেস্টিগেশন আমরা করব এন্ডোস্কোপি, এবং অবভিয়াসলি এন্ডোস্কোপি করে আমরা বায়োপসি করব। কার্সিনোমা মানেই হচ্ছে একটা আলসারেশন থাকবে অথবা একটা এক্সোফাইটিক গ্রোথ থাকবে। সুতরাং সেই আলসারেটিভ লিশন অথবা এক্সোফাইটিক গ্রোথ থেকে আমরা টিস্যু নিয়ে বায়োপসি করতে হবে। বায়োপসি করলেই আমরা কনফার্ম হতে পারবো যে এটা কার্সিনোমা। এন্ডোস্কোপিক্যালি যদি আমরা বায়োপসি না করতে পারি, সেক্ষেত্রে আমরা ইসোফেগোস্কোপি করে বায়োপসি করব। দ্যাট মিনস আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা রিজিড ইসোফেগোস্কোপ ইসোফেগাসে ঢুকায় আমরা ডাইরেক্ট ভিশন টিস্যু নিয়ে আসবো সেই আলসারেটিভ লিশন অথবা এক্সোফাইটিক গ্রোথ থেকে আমরা বায়োপসি করব। Well, carcinoma esophagus ম্যানেজমেন্ট, সব ম্যালিগন্যান্সিতে অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট আসে সার্জারি। সুতরাং কার্সিনোমা এসোফেগাসের বেস্ট ম্যানেজমেন্ট ইজ সার্জারি। এসোফেগাসের যেই অংশে একটা আলসারেটিভ গ্রোথ হলো অথবা এক্সোফাইটিক গ্রোথ হলো, যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে আমরা পার্শিয়াল ইসোফেগাক্টমি করে দিতে পারি। যদি সার্ভাইকাল পার্টে হয়ে থাকে আমরা সার্ভাইকাল পার্ট অফ ইসোফেগাসটা কেটে ফেলে দিব, এবং যে গ্যাপটা হবে সেটা রিপেয়ার করতে হবে স্টমাক পুল আপ প্রসিজিওর। তার মানে স্টমাকটাকে উপরে উঠায় ফেলতে হবে, উঠায় গ্যাপটা কভার করতে হবে। সুতরাং ফার্স্ট সার্জারি ইজ ইসোফেগেক্টমি, partial or total, repair by stomach pull-up. Second option বা second procedure, যদি lower end of esophagus mainly একটা adenocarcinoma হয়ে থাকে, আমরা আগেও বলছি যে লোয়ার এন্ড অফ esophagus বা কার্ডিয়াক এন্ড অফ esophagus এ মোস্ট কমন malignancy is adenocarcinoma। সেই ক্ষেত্রে আমরা যে সার্জারিটা করব সেটা হচ্ছে ইসোফেগো গ্যাস্ট্রেক্টমি। সেক্ষেত্রে ইসোফেগাসের আমরা কিছু অংশ কাটবো এবং স্টমাকের কিছু অংশ কেটে ফেলি। এই জন্য নামটা হচ্ছে ইসোফেগো গ্যাস্ট্রেক্টমি। জিআই ট্র্যাক্টে, ইসোফেগাস থেকে শুরু করে পুরো জিআই ট্র্যাক্টে সাবমিউকোজাল লিম্ফেটিক্স থাকে। এই জন্য যেখানেই ম্যালিগন্যান্সি হবে সাবমিউকোজালি স্প্রেড করতে থাকে। এই জন্য রিসেকশনের সময় আমাদের সব সময় যে গ্রোথ, প্রাইমারি গ্রোথ যেটা, সেইটা থেকে অ্যাবাউট 6 ইঞ্চেস উপরে আমাদের এক্সেশন for proper clearance of the growth. কার্ডিয়াক এন্ডে
যদি অ্যাডিনোকার্সিনোমা একটা গ্রোথ আলসারেটিভ অথবা এক্সোফাইটিক গ্রোথ হয়ে থাকে, about 6 ইঞ্চ উপরে ইসোফেগাসকে রিসেকশন করে। আর স্টমাকেরও about 1/5 অফ স্টমাক কেটে ফেলে। তাহলে এখানে একটা বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে। সেই গ্যাপটাও রিপেয়ার করা হয় নর্মালি বাই স্টমাক পুল আপ প্রসিডিউর। স্টমাক পুল আপ প্রসিডিউরে পোস্ট অপারেটিভ মরবিডিটি বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে সেই মরবিডিটি আমরা ট্যাকেল দেওয়ার জন্য আরেকটা প্রসিডিউর করা যায়, সেটা হচ্ছে জেজুনাম অথবা আইলিয়ামের একটা অংশ এনে আমরা ইন্টারপোজিশন করে দিতে পারি। কিন্তু সেখানে সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে ভাস্কুলার অ্যানাস্টোমোসিস। যে জেজুনামের অংশটা আনলাম সেটার সাথে তো তার ব্লাড ভেসেল নিয়ে আসতে হবে, সুতরাং সেই ব্লাড ভেসেলটা আমাদের থোরাসিক কোনো ব্লাড ভেসেলের সাথে অ্যানাস্টোমোসিস করে দিতে হবে, আর না হলে সেই জেজুনাম এবং আইলিয়ামের পার্টটা এখানে নেক্রোজড হয়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্য jejunum or ileum interposition a bit difficult. Best procedure is stomach pull-up procedure. Second is chemotherapy. যদি সার্জারি পসিবল না হয় তাহলে আমরা এই পেশেন্টকে কেমোথেরাপি দিয়ে থাকি। থার্ড অপশন ইজ রেডিওথেরাপি। রেডিওথেরাপিটা কিন্তু অনলি সেন্সিটিভ টু স্কোয়ামাস সেল কার্সিনোমা ভ্যারাইটি। অ্যাডিনোকার্সিনোমা ইজ রেডিও রেজিস্ট্যান্ট, সুতরাং কার্ডিয়াক এন্ড অ্যাডিনোকার্সিনোমা ইসোফেগাস এই ক্ষেত্রে রেডিওথেরাপির কোনো রোল নাই। অ্যাডিনোকার্সিনোমা কার্ডিয়াক এন্ড অফ ইসোফেগাস হয় সার্জারি করতে হবে, ইসোফেগোগ্যাস্ট্রেক্টমি, অথবা প্যালিয়েটিভ কেমোথেরাপি দিতে